আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। ইয়াবাসহ ধরা পড়ার সময় একজনের পকেটে ছিল আরেকজনের জাতীয় পরিচয়পত্র। সেই পরিচয়ে মামলা 2 বছর কারাভোগ, শেষ পর্যন্ত রায়ে মৃত্যুদণ্ড। কিন্তু রায়ের পর এনআইডির সূত্র ধরে আসামি ধরা হলে বেরিয়ে এলো বিস্ময়কর তথ্য। যাকে সোনামিয়া হিসেবে দণ্ড দেয়া হয় সে আসল সোনামিয়াই নয়। আর এই ফাঁকে মূল অপরাধী জামিনে বেরিয়ে লাপাত্তা। আসল সোনামিয়াকে আটকের পর কক্সবাজার পুলিশ তদন্তে নেমে খুঁজে পায় চাঞ্চল্যকর সব কাহিনী। আজিম নিহাদের রিপোর্ট। একটি জাতীয় পরিচয়পত্র, যা ঘিরে কক্সবাজারে ঘটে গেছে যত সব ভুজবাজি, একই সাথে খুলে গেছে বড় একটি অপরাধের সূত্র। ঘটনার শুরু 2020 সালের 2 মার্চ। সেদিন রামু এলাকা থেকে 1,90,000 ইয়াবাসহ রমজান আলী ও নূর মুস্তফা নামে দুজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় রমজান আলীর পকেটে মেলে এনআইডি কার্ড, যাতে নাম ছিল সোনামিয়া। এরপর রমজান ওরফে সোনামিয়া, নূর মুস্তফা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। 2022 সালের 13 জুন সোনামিয়া ওরফে রমজান এবং নূর মুস্তফা জামিনে বেরিয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মামলার রায়ে মৃত্যুদণ্ডের আদেশ হয় রমজানের। বাকি 4 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। গত 23 জুন এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী র্যাব রমজানকে ধরতে গিয়ে ধরা পড়ে আসল সোনামিয়া। এরপর কারাগারে গিয়ে সোনামিয়া নিজেকে নিরপরাধ দাবি করলে বিষয়টি তদন্তের দায়িত্ব পায় পুলিশ। তখনই বেরিয়ে আসলো আসল রহস্য। জেল কারাগারে যাওয়ার 2-3 দিন পরে সে জেল সুপার বরাবর আবেদন করে যে সে আসলে এই ঘটনার প্রকৃত আসামি নয়। তার নাম সোনামিয়া ঠিক আছে, কিন্তু সে প্রথম দিন ধৃতও হয়নি এবং আগে যে জেল খেটেছে সে ছিল প্রকৃত আসামি। তথ্য বলছে ইয়াবা পাচারের মামলার সব আসামি রোহিঙ্গা, সোনামিয়াও তাই। মূলত সোনামিয়ার সাথে যোগ সাজসে তার এনআইডি বহন করছিল রমজান, যাতে ধরা পড়লেও তথ্যের গরমিলে মামলা থেকে রেহাই পায়। সোনামিয়াকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন সোনামিয়া বলে যে এই যে রমজান, যে তার নাম দিয়ে জেল খেটেছে সোনামিয়ার নাম দিয়ে, সে তার পূর্ব পরিচিত এবং সে ছিল রোহিঙ্গা। প্রায় 12 বছর আগে থেকে তার সাথে পরিচয় এবং প্রায় 3-4 বছর একসাথে ছিল তারা। তার এনআইডি কার্ডটা এই রমজান ব্যবহার করত। তবে রোহিঙ্গা হয়েও সোনামিয়া কিভাবে এনআইডি সংগ্রহ করলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। রোহিঙ্গাদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে উপস্থাপন করে ওনাদেরকে কেরিয়ার হিসেবে ব্যবহার করছেন, নাম চেঞ্জ করে বাংলাদেশি যে পরিচয়পত্র সংগ্রহ করছে। আমি মনে করি যে এটা আরও বেশি স্ক্রুটাইনিস করা দরকার। আসল সোনামিয়ার ঠিকানা শহরের কুতুবদিয়াপাড়া, রমজান থাকে উকিয়ার ক্যাম্পে। তবে রমজান আলী এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে বলে দাবি করছে বিভিন্ন সূত্র। গফুর ছাড়া বাকি 3 আসামিও পলাতক। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। আজও গ্যাসের সংকট রয়েছে চট্টগ্রামে। সিএনজি রিফিলিং স্টেশন কিংবা বাসাবাড়িতে কমেছে সরবরাহ। ভোর থেকে স্টেশনগুলোর সামনে গাড়ির লাইন, যা বেলা বাড়ার সাথে সাথে আরও বেড়েছে। চালকদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও গ্যাস মিলছে না, যা মিলছে তাও পরিমাণে কম। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন লাইনের চাপ কম, তাই তারা চাহিদা মতো গ্যাস দিতে পারছে না। গ্যাসের অভাবে আজও বেশ কিছু স্টেশন বন্ধ। কেজিডিসিএল বলছে চাহিদার অর্ধেক গ্যাস মিলছে। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে আশা তাদের। গেল বছর 3 পার্বত্য জেলায় চাঁদাবাজি হয়েছে প্রায় 1100 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 400 কোটি টাকা বেশি। পাহাড়ে গাছ কাটা, মোবাইল টাওয়ার নির্মাণ, জমি কেনাবেচা সহ ব্যবসা বাণিজ্যের জন্য দিতে হচ্ছে চাঁদা। সব জেনেও নির্বিকার প্রশাসন। ফয়সাল হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মুক্তার হোসেন। সাদা মেঘের ভেলায় চড়ে পরম স্নিগ্ধতার সূর্য যেখানে ঘুম ভাঙায়, সেটি সাজেক উপত্যকা। রাঙামাটি জেলার সর্ব উত্তরে ভারতের মিজোরাম সীমান্তের এই উপত্যকা পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য, যেখানে নিরিবিলি কাটানো একটি ভোর বা বিকেল যে কারোর জন্যই হতে পারে জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।
সাজেক রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি থেকে যাতায়াত সহজ, কিন্তু এই যাতায়াতে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোর হামলা চাঁদাবাজির ভয় নিত্যসঙ্গী। তাই সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে পর্যটকদের পৌঁছে দেওয়া হয় সাজেকে। জনপ্রিয় এই পর্যটন স্পটে আছে ছোট বড় প্রায় শতাধিক কটেজ রিসোর্ট। কিছু মালিকরা জানায় চাঁদা ছাড়া ব্যবসা করা কঠিন সাজেকে। তারা হলো গিয়ে ঠিকাদারদেরকে চাঁদা দাবি করে 5% 10% টাকা দাবি করে। তো দাবি করার পরে দেখা যায় যে আপনার ওরা দিতে যদি অক্ষম হয় অথবা না দিতে চায়, তখন কিন্তু তারা কি করে ওই যে অপহরণ করে নিয়ে যায়। চাঁদাবাজির বিস্তার শুধু সাজেকে নয়, আছে খাগড়াছড়ি শহরেও। ব্যবসার ধরন বুঝে দিতে হয় চাঁদা। অভিযোগ আছে প্রশাসন সব জেনেও অনেকটা নীরব ভূমিকা পালন করে। গেল বছর একটি মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ করতে গেলে 80 কোটি টাকা চাঁদা চাওয়া হয়। না দেয়ায় তুলে নিয়ে যাওয়া হয় টাওয়ারের কর্মীকে, বিচ্ছিন্ন করে দেওয়া হয় সব টাওয়ারের সংযোগ। পরে চাঁদা দিয়ে ফের সংযোগ স্থাপন করা হয়। AK-47 নিয়ে তারা ঘোরাফেরা করে এবং আরও অত্যাধুনিক যে অস্ত্র আছে তাদের কাছে তারা সেটা কি করতেছে, ইনস্টল করতেছে এবং তারা সেটা দিয়েই এই পার্বত্য অঞ্চলের যে ব্যবসায়ী আছে তাদের কি করে, তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কি করে হাতিয়ে নেয়, চাঁদা নেয়। স্থানীয় পুলিশ ও প্রশাসন বলছে কেউ কোনো অভিযোগ করে না তাদের কাছে, ফলে নেওয়া যায় না ব্যবস্থা। যার কাছে যখন যে চাঁদা চাইবে সুনির্দিষ্ট তথ্য যদি তাৎক্ষণিক দিয়ে থাকে, আমরা সাথে সাথেই সেই অভিযানগুলো পরিচালনা করি যেন সেই চাঁদাবাজকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে বিচার এবং শাস্তি নিশ্চিত করা যায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে 3 পার্বত্য জেলায় 700 কোটি টাকা চাঁদা আদায় করেছিল সন্ত্রাসী সংগঠনগুলো, যা গেল বছর বেড়ে দাঁড়িয়েছে 1100 কোটি টাকার কাছাকাছি। পাহাড়ি ও বাঙালির সম্পৃক্ততা রক্ষা এবং সহিংসতা বন্ধে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে চলমান পরিস্থিতি। তবে পাহাড়ে চরমপন্থী সংগঠনগুলোর চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার এখনই ঠেকানো না গেলে সামনে পরিস্থিতি হতে পারে আরও অনেক কঠিন। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেফি টিমনের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হাটহাজারী থানার দায়ের করা চাঁদাবাজির একটি মামলায় সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার 7 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে 5 দিনের মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। গত 29 জুলাই ভারতে পালানোর সময় যশোর থেকে গ্রেফতার করা হয় সন্ত্রাসী ইমনকে। পরে তাকে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার নামে হত্যাসহ 13টি মামলা আছে। বন্দর সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রামকে প্রাধান্য দিয়ে দেশে হতে যাচ্ছে সমন্বিত অর্থনৈতিক মহাপরিকল্পনা, যাতে এডিবি ছাড়াও বিনিয়োগ করবে বেসরকারি খাতের উদ্যোক্তারা। চট্টগ্রামে গতরাতে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে মতামত ও পরামর্শ তুলে ধরেন অংশীজনরা। অর্থমন্ত্রী জানান, এই উদ্যোগের ফলে চট্টগ্রাম পরিণত হবে আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে। সারা দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্কের আওতায় আনতে তৈরি হচ্ছে নতুন একটি মহাপরিকল্পনা, যার বিশদ তুলে ধরার পাশাপাশি অংশীজনদের মতামত জানতে এই জাতীয় সেমিনার ছিল চট্টগ্রামে। সরকার ও এডিবির যৌথ অর্থায়নে এই মহাপরিকল্পনার একটি বড় অংশ জুড়ে থাকবে বন্দর নগরী। এখানকার সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ এবং গতিশীল করার বড় পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ ইকোনমির জন্য একটা গ্রেট মুভ যে সরকার প্রাইভেট সেক্টরকে অনবোর্ড করে ইনভেস্টমেন্টে যেতে যাচ্ছে। ইনভেস্টমেন্ট প্রমোশন এবং ইন্টারন্যাশনাল আউটরিচ পরিকল্পনা রয়েছে। আমরা ফর এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের আয়োজন বাইরে, বাংলাদেশের বাইরেও এগুলোকে নিয়ে যাওয়া। $1 ট্রিলিয়ন ইকোনমি কথা বিবেচনা করেন, তাহলে দেখবেন প্রতিটা পোর্টেরই সংযোগ বাড়ছে, প্রতিটা পোর্টেই অ্যাক্টিভিটি বাড়ছে। তাহলে ওই অ্যাক্টিভিটিকে লক্ষ্য রেখে আমাদেরকে হাব ভিত্তিক পরিকল্পনা করতে হচ্ছে। প্ল্যানিং হ্যাজ টু বি এক্সট্রিমলি স্ট্রং, যেন আমরা ধরে নিতে পারি that the expected revenues from the railway lines, from the power plants, from the transmission lines, from the affordable housing, এগুলা অনেকটা অ্যাকুরেট হয়ে যায়। এডিবির ভাইস প্রেসিডেন্ট জানান, তারা এই উদ্যোগে শুধু অর্থায়নই করছে না, মহাপরিকল্পনাটি যাতে টেকসই হয় দিচ্ছেন সেই সহায়তাও।
to support the initiative with up to $5 billion over the next 5 years. This commitment reflects our confidence in Bangladesh's future and in the transformative potential of RGND. অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর মতে এই মহাপরিকল্পনা বদলে দেবে চট্টগ্রামকে, যাতে বড় অংশীদার বেসরকারি খাত, যাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। কমার্শিয়াল ক্যাপিটাল হবে না, চট্টগ্রাম পুরো রিজিয়নাল হাব হবে। অত ছোটখাটো জায়গায় থাকার দরকার কি? ওয়াই কমার্শিয়াল ক্যাপিটাল? ওয়াই নট বিকাম দ্য হাব অফ দ্য হোল রিজিয়ন? এটাই আমাদের টার্গেট, এবং যে কারণে আমরা ওখানে 600 একর জমির উপর অলরেডি সিদ্ধান্ত নিয়েছি ফ্রি জোন করার, এবং এর মধ্যে চাইনিজ জোন আসতেছে, এর মধ্যে কোরিয়ান জোন ওখানে আছে। এখন আমি জাপানিজদের বলতেছি তোমরা একটা জোন করো। সেমিনারে জানানো হয় মহাপরিকল্পনাটি বাস্তবায়নে লাগবে $80 বিলিয়ন, যার একটি অংশ দেবে এডিবি। বড় একটি অংশের যোগানদাতা হবে বেসরকারি খাত। আমরা এটাকে কনসিডারেশনে রেখেছি হয়তো। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুর 1:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী শান্তদেব এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ্র দত্ত। তারা দুজনে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, 2 বন্ধু চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। এক পর্যায়ে তারা তলিয়ে যান। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গেল 28 জুলাই একই পুকুরে ডুবে মারা যান চুয়েটের যন্ত্র কৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। খাগড়াছড়ির পানছড়িতে শুষ্ক মৌসুমে চাষাবাদের লক্ষ্যে নির্মিত রাবার ড্যাম কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে বোরো মৌসুমে চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে ড্যাম মেরামতে সহযোগিতা চেয়েছেন চাষিরা। খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুরে চেঙ্গি নদীর রাবার ড্যাম ফসল উৎপাদন বাড়াতে 2013 সালে 10 কোটি টাকা ব্যয়ে 80 মিটারের এই ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ড্যামের কারণে শুষ্ক মৌসুমে চাষের আওতায় আসে উপজেলার পানছড়ি, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নের প্রায় 1200 হেক্টর কৃষি জমি। কিন্তু গেল 29 জুলাই এই ড্যামের 2 ফুট রাবার কেটে দেয় দুর্বৃত্তরা। এতে শঙ্কা আছে আগামী শুষ্ক মৌসুমে চাষাবাদ ব্যাহত হওয়ার। দুষ্কৃতকারী কর্তৃক কেটে দেওয়া হয়েছে, যার ফলে আগামী সামনে অর্থাৎ যে বড় মৌসুমটা আসতেছে, এই বড় মৌসুমটা হচ্ছে যে এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এখানে আপনার যেটা উল্লেখ না করলে হয়, এখানে এই রাবার ড্যামের মাধ্যমে হচ্ছে যে আপনার প্রায় 1000-এর অধিক একর জমিতে হচ্ছে যে বড় চাষ হয়। এটা যদি সময় মতো আসলে যদি মেরামত করা না হয়, তাহলে এটার উপর নির্ভরশীল গত রাবার ড্যাম তৈরির পর থেকে 5-8 বছর যাবৎ এটার যে সুবিধাভোগী প্রায় আমাদের 1100 থেকে 1200 একর জমি এই রাবার ড্যামের আওতায় আছে। যদি এটা ঠিকমতো সময় মতো মেরামত করা না হয়, তাহলে আমাদের প্রায় 50% এই বড় চাষ এখানে ব্যাহত হবে। ড্যামটি দ্রুত মেরামতের চেষ্টা চলছে বলে জানাই এলজিইডি। একই কথা বলছেন স্থানীয় প্রশাসন। তার তদন্তের রিপোর্ট বা আইনগত যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো আসলে আমাদের অবগত হলে আমরা সেই কাগজপত্র সম্বলিত করে আমরা সদর দপ্তরে আমরা এটার মেরামতের জন্য প্রয়োজনীয় প্রস্তাব প্রেরণ করব। সেক্ষেত্রে প্রস্তাবটি যদি গৃহীত হয়, আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। যেহেতু এটি একটি কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল। এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের দায়ী করে পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।